মুঘল সাম্রাজ্য, যা একসময় পৃথিবীর সবচেয়ে ধনী এবং শক্তিশালী সাম্রাজ্যগুলোর মধ্যে একটি ছিল, যেখানে সম্রাটদের হাতের ইশারায় গড়ে উঠত সোনার শহর, আর তাদের নামে লেখা হতো রক্তে ভেজা ইতিহাস, যেখানে প্রেম আর ক্ষমতার জন্য লড়াই করত সম্রাট আর সিংহাসন, এবং যেই সাম্রাজ্যের প্রতিটি প্রাসাদের দেয়ালে লুকিয়ে আছে অসংখ্য কাহিনী। আজ আমরা সেই দুর্দণ্ড প্রতাপশালী মুঘল সাম্রাজ্য সম্পর্কে জানব। ভারতবর্ষে প্রায় ৩০০ বছরের সুলতানি শাসনের অবসানের সাথে সাথে মোহাম্মদ বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেও মুঘল সাম্রাজ্যের ইতিহাস ছিল সুদীর্ঘ ও সুদূরপ্রসারী। মুঘল শব্দটি মঙ্গ শব্দ থেকে এসেছে। মুঘলরা মধ্য এশিয়ায় চাগতাই তুর্কি নামে পরিচিত হলেও ভারতের ইতিহাসে এরা মুঘল বা মোঘল নামেও পরিচিত ছিল। ভারতবর্ষে বহু যুগ ধরে মুঘল সাম্রাজ্যের বিস্তার ও আধিপত্য বজায় ছিল। সমকালীন সাহিত্য, বিভিন্ন নথি, মুদ্রা ও স্থাপত্যের নিদর্শন থেকে মুঘল সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে বহু অজানা তথ্য জানা যায়। 1526 খ্রিস্টাব্দে বাবর দিল্লির কাছে পানিপথের প্রথম যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদিকে পরাস্ত করেন। এ যুদ্ধ জয়লাভের পর বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন, ফলে দিল্লি থেকে আগ্রা পর্যন্ত বিস্তৃত এলাকার উপর মুঘলদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। বাবর ছিলেন দুর্ধর্ষ তৈমুরলুঙের বংশধর এবং তার মাতা ছিলেন মঙ্গল বীর চেঙ্গিস খাঁর বংশধর। বাবরের পিতা ওমর শেখ মির্জার মৃত্যুর পর মাত্র 12 বছর বয়সে তিনি মধ্য এশিয়ার ফরগনা রাজ্যের অধিপতি হন, কিন্তু প্রতিবেশীদের শত্রুতার কারণে বাবর ফরগনা থেকে বিতাড়িত হন এবং দেশান্তরে ঘুরে ঘুরে পরিশেষে দিল্লি আক্রমণ করেন। বাবর 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধে মেবারের রাজপুত রানা সংগ্রাম সিংহকে পরাজিত করেন। পানিপথের যুদ্ধের ফলে বাবর মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন। খানুয়ার যুদ্ধ জয়লাভের পর মুঘল সাম্রাজ্যের সম্প্রসারণ ঘটে। 1530 সালে বাবরের মৃত্যুর পর তার সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র হুমায়ুন সিংহাসনে বসেন। তিনি প্রথম দফায় 1539 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন, কিন্তু সিংহাসনে থাকার সময় হুমায়ুনকে পূর্ব ভারতের শের খাঁর নেতৃত্বে আফগান শক্তি ও গুজরাটের বাহাদুর শাহ এই দুই প্রবল প্রতিদ্বন্দ্বীর সম্মুখীন হতে হয়। পরবর্তীকালে 1540 খ্রিস্টাব্দের কনৌজের যুদ্ধে শের শাহের কাছে হুমায়ুনের চূড়ান্ত পরাজয় ঘটে এবং শের শাহ দিল্লি সিংহাসন দখল করেন। শেষে রাজ্যহারা হুমায়ুন ভারত ত্যাগ করে পারস্যে আশ্রয় নেন। শের শাহ বুন্দেলখন্দের কালিঞ্জর দুর্গ আক্রমণ করলে একটি বিস্ফোরণে শের শাহের মৃত্যু হয়। হুমায়ুন ও শের শাহের মৃত্যুর পর 1556 খ্রিস্টাব্দে হুমায়ুনের পুত্র আকবর মাত্র 14 বছর বয়সে দিল্লির সিংহাসনে বসেন এবং নিজেকে ভারত সম্রাট বলে ঘোষণা করেন। কিন্তু সিংহাসন থেকে আকবরকে বিতাড়িত করার জন্য আফগান নেতা মোহাম্মদ আদিল শাহের হিন্দু সেনাপতি হিমু দিল্লি ও আগ্রা জয় করেন। এই অবস্থায় আকবরের অভিভাবক বৈরাম খাঁ হিমুর বিরুদ্ধে অগ্রসর হলে 1556 খ্রিস্টাব্দে দ্বিতীয় পানিপথের যুদ্ধে হিমু পরাজিত ও নিহত হন। এই পরাজয়ে ভারতে আফগান সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন চিরতরে মুছে যায় এবং 3 দশক ব্যাপী মুঘল আফগান দ্বন্দ্বের অবসান ঘটে। পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়লাভের পর মুঘল সাম্রাজ্য স্থায়ী ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়। পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়লাভের পর আকবর সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেন। তার সাম্রাজ্যবাদের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রের ঐক্য ও নিরাপত্তা সুনিশ্চিত করা। এ উদ্দেশ্যে তিনি বৈরাম খান নেতৃত্বে আজমির, গোয়ালিয়র ও জৈনপুর জয় করেন। এরপর তিনি ভারতের বিভিন্ন অঞ্চল দখল করেন ও রাজ্য বিস্তার করেন। 1605 খ্রিস্টাব্দে আকবরের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র সেলিম নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর উপাধি গ্রহণ করে দিল্লির সিংহাসনে বসেন। পিতার মতো তিনিও রাজ্য বিস্তারের নীতি গ্রহণ করেন। প্রথম থেকে তিনি মেবারের বিরুদ্ধে এক সামরিক অভিযান শুরু করেন, ফলে যুদ্ধে মেবারের রানা পরাজিত হয়ে জাহাঙ্গীরের সঙ্গে সন্ধি স্থাপন করেন। রাজ্য বিস্তারের ব্যাপারে জাহাঙ্গীর বিশেষ সফলতা অর্জন না করলেও প্রশাসনের ক্ষেত্রে কিছুটা কৃতিত্ব অর্জন করেন। নিরপেক্ষ বিচারে তিনি পক্ষপাতিত্ব ছিলেন, তাই যে কেউ সম্রাটের বিচারপতি হতে পারতেন। বিচারের ক্ষেত্রে তিনি কিছু নিষ্ঠুর প্রথা ও দণ্ড বা শাস্তি প্রথা বন্ধ করেন। জাহাঙ্গীরের মৃত্যুর পর তার তৃতীয় পুত্র খুররম শাহজাহান উপাধি নিয়ে 1627 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন। সিংহাসন লাভের কিছুদিনের মধ্যে শাহজাহান বুন্দেলখন্দ ও দক্ষিণাত্যের বিদ্রোহগুলো কঠোর হাতে দমন করেন। শাহজাহানের সময় বাংলার অত্যাচারী পর্তুগিজদের আধিপত্য ধ্বংস করেন এবং তাদের হুগলি ও চট্টগ্রাম থেকে তাড়িয়ে দেন।
শাহজাহানের দীর্ঘ ৩০ বছরের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের রাজনৈতিক শান্তি স্থিতিশীলতা বজায় থাকা ছাড়াও বিভিন্ন দিকে ব্যাপক সমৃদ্ধি লাভ করেছিল। এ সময় ভারতবর্ষে বড় কোনো বিদ্রোহ দেখা দেয়নি, আবার অন্যদিকে বৈদেশিক আক্রমণও মুঘল সাম্রাজ্যের নিরাপত্তাকে বিঘ্নিত করেনি। শাহজাহানের সময় সাম্রাজ্যের নিরাপত্তা ও স্থায়িত্ব বজায় থাকার ফলে কৃষি ব্যবসা, বাণিজ্য শিল্প ও স্থাপত্যের চরম উন্নতি ঘটে, ফলে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগের সৃষ্টি হয়। শাহজাহানের জীবিতকালে দিল্লির সিংহাসন নিয়ে শাহজাহানের ৪ পুত্রের মধ্যে বিবাদ বাধে। শেষে ঔরঙ্গজেব দারা, সুজা ও মুরাদকে পরাজিত করে সিংহাসন দখল করেন। বৃদ্ধ পিতা শাহজাহানকে আগ্রা দুর্গে বন্দী রেখে ঔরঙ্গজেব আলমগীর উপাধি ধারণ করে দিল্লির সিংহাসন দখল করেন। সিংহাসনে বসেই ঔরঙ্গজেব রাজ্য বিস্তারে মন দেন। তার নির্দেশে বাংলার শাসনকর্তা মীর জুমলা উত্তর পূর্ব সীমান্তের আসাম রাজ্য আক্রমণ করে কিছু অংশ মুঘল সাম্রাজ্যভুক্ত করেন। প্রায় ৩০০ বছরের বেশি সময় ধরে মুঘলরা ভারতে রাজত্ব করেছিলেন। তাদের শাসনকালে ভারতের এক উন্নত শাসন ব্যবস্থা গড়ে ওঠে। কিন্তু বিভিন্ন কারণে সুবিশাল মুঘল সাম্রাজ্যের পতনের সূচনা শাহজাহানের আমল থেকে শুরু হয়ে ঔরঙ্গজেবের আমলের শেষের দিকে পর্যন্ত চলতে থাকে এবং ঔরঙ্গজেবের মৃত্যুর মাত্র ৫০ বছরের মধ্যে মুঘল সাম্রাজ্য নিশ্চিহ্ন হয়ে যায়। ১৬০০ শতক থেকে ১৭০০ শতকের শেষ পর্যন্ত এই সাম্রাজ্যের শাসকেরা ভারতবর্ষে ক্ষমতা, সংস্কৃতি এবং সমৃদ্ধির এক নতুন অধ্যায় রচনা করেছিল। কিন্তু এমন এক সাম্রাজ্য কেন এবং কিভাবে পতনের মুখে পড়ল? আকবরের নেতৃত্বে মুঘল সাম্রাজ্য তার সোনালী যুগে প্রবেশ করে। ধর্মনিরপেক্ষ নীতি, সুব্যবস্থাপনা এবং একটি শক্তিশালী সেনাবাহিনীর মাধ্যমে সাম্রাজ্য ছিল অপ্রতিরোধ্য। কিন্তু এই সাফল্যের মঞ্চে লুকিয়েছিল ভবিষ্যতের পতনের বীজ। ঔরঙ্গজেবের শাসনকালে মুঘল সাম্রাজ্য তার ভৌগোলিক সীমা সর্বোচ্চে নিয়ে যায়, কিন্তু তার কঠোর ধর্মীয় নীতি এবং বিতর্কিত সিদ্ধান্তগুলো সাম্রাজ্যকে বিভাজনের পথে ঠেলে দেয়। জিজিয়া কর পুনঃপ্রবর্তন এবং মারাঠা বিদ্রোহের মতো ঘটনাগুলো কেন্দ্রীয় শাসনের প্রতি আস্থা নষ্ট করে। শিবাজি এবং তার উত্তরসূরিরা ঔরঙ্গজেবের শাসনের বিরুদ্ধে সংগঠিত হয়ে মুঘলদের জন্য এক নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করে। ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের সামনে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় উত্তরাধিকার সংকট। কোনো শক্তিশালী শাসকের অভাবে সাম্রাজ্যের কেন্দ্রীয় শাসন দুর্বল হতে থাকে। প্রাদেশিক শাসকেরা স্বায়ত্তশাসনের দিকে ঝুঁকে পড়ে, ফলে সাম্রাজ্যের অভ্যন্তরীণ সংহতি ভেঙে যায়। ১৭৩৯ সালে নাদির শাহ দিল্লিতে আক্রমণ চালিয়ে মুঘল সাম্রাজ্যের মর্যাদায় শেষ আঘাত হানেন। কেবল দিল্লিই নয়, পুরো সাম্রাজ্যের অর্থনীতি ভেঙে পড়ে। এরই মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বাণিজ্যে আধিপত্য বিস্তার করতে শুরু করে। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ মুঘল সাম্রাজ্যের শেষ আলোড়ন সৃষ্টি করে। বাহাদুর শাহ জাফর বিদ্রোহের প্রতীক হলেও তার ক্ষমতা ছিল শুধু নামে মাত্র। বিদ্রোহ দমন করার পর ব্রিটিশরা তাকে বন্দী করে রেঙ্গুনে নির্বাসনে পাঠায়। এখানেই মুঘল সাম্রাজ্যের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। মুঘল সাম্রাজ্যের পতন শুধু একটি সাম্রাজ্যের পতন নয়, এটি একটি যুগের সমাপ্তি। এটি আমাদের শিক্ষা দেয় যে সংহতি, বিচক্ষণ নেতৃত্ব এবং মানুষের আস্থা ছাড়া কোনো সাম্রাজ্য টিকে থাকতে পারে না। ইতিহাসের এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে ক্ষমতার উচ্চ শিখরে ওঠা যেমন সম্ভব, পতনও ঠিক ততটাই অনিবার্য।